আর্সেনাল এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ট্রফি জিতে নাই। আর্সেনালের ব্যাপারে যেটা বলতে হয় যে তারা আসলে নার্ভটা ধরে রাখতে পারেনি। পিএসজির যেই পরিমাণ অ্যাটাকিং থ্রেট, ওই থ্রেটটাকে আপনি যদি আবার উল্টা অ্যাটাক করতে চান তাহলে আপনার ডিফেন্স অনেক ফাঁকা হয়ে যাবে। কার্লো অ্যানচেলোটি যেটা বলেছে যে 26 জনের স্কোয়াড সে যেটা ঘোষণা করেছে এখান থেকে কেউ রিপ্লেস হবে না। এগিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জেতা হয়নি আর্সেনালের। পিএসজি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে চাই ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ রয়েছে, বাংলাদেশের সাফে নারীদের খেলা রয়েছে ভারতের বিপক্ষে। আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে ৭১ স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক। আহমেদ শাহেক, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল। একটু বেশি মনে হচ্ছে ভালো আছেন কিনা? হ্যাঁ, আসলে আমি টটনাম হটস্পারের ফ্যান। সো যখন আর্সেনাল আর কি শেষ মুহূর্তে জিততে পারলো না, তো একটু ভালো লাগলো, কারণ এখন পর্যন্ত ইউরোপিয়ান ট্রফি টটনামেরই থাকলো। ধরেন আর্সেনাল এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ট্রফি জিতে নাই, তো ওইটা দেখতে আর কি একটু ভালো লাগছে। আমরা একটু যদি ম্যাচে ফিরতে চাই, শুরুতে একদম এগিয়ে গেল ৬ মিনিটের মাথায় এবং সেখানে ধরিয়ে নিচ্ছিল। পিএসজি যত সমর্থক আছে একেবারে নিমিষে চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু পিএসজি ওই জায়গাটা একদমই চুপচাপ হয়নি। তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল যে তারা শেষ মুহূর্তে হয়তো বা খেলায় ব্যবধানটা গড়ে দিবে। আর্সেনাল আসলে কোন জায়গাটা হেরে গেছে আপনার কি মনে হয়? আমি বলবো আর্সেনালের যে উইং ব্যাক, এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিলই পুরা ফাইনালটাকে ঘিরেই। কারণ হচ্ছে নর্মালি যে উইং ব্যাক ছিল, রাইট উইং ব্যাক বেন হোয়াইট, সে হচ্ছে আসলে ইনজুর্ড হয়ে গিয়েছিল আর কি সেমিফাইনালে। তো যার কারণে রাইট ব্যাকে যে কাকে খেলাবে এটা নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন ছিল। আবার এদিকে 2 মাস পরে জাস্টিন টিম্বারও আর কি ব্যাক করলো। সো কনফিউশন ছিল যে জাস্টিন টিম্বারকে একবারে সরাসরি খেলায় ফেলবে নাকি অন্য কাউকে খেলিয়ে আর কি শুরু করবে। তো শেষ পর্যন্ত দেখা গেল যে মুস্কেরাকে দিয়ে শুরু করলো। কিন্তু আসলে আমিও বলবো যে তখন মুস্কেরারা আসলে যেই পর্যায়ে গিয়েও ফাউলটা করেছে সেই সময় অলরেডি তার কিন্তু অলরেডি একটা ইয়েলো কার্ড ছিল এবং অলরেডি 60 মিনিটস পার হয়ে গিয়েছিল। তো তার একটু আগেই যদি জাস্টিন টিম্বারকে চেঞ্জ করে ফেলতো তাহলে হয়তো যে ওই ক্রুয়েসকেলিয়ার যে পেস, সেই পেসের সাথে ম্যাচ করে হয়তো আর্সেনাল ডিফেন্ড করতে পারতো। তো ওইখানে আমি বলবো যে ব্যবধানটা লাস্ট মোমেন্টে পেনাল্টিটাই আর কি গড়ে দিল। কারণ ওই সময় যদি পেনাল্টিটা না পায়, পিএসজি কিন্তু অ্যাটাকে খুব একটা বেশি যে কন্টিনিউয়াসলি ক্ষুরোধারা অ্যাটাক করছিল তা কিন্তু না। তারা কিন্তু বক্সের আশেপাশেই ঘোরাফেরা করছিল, কিন্তু গোল দেওয়ার মতন কোনো চান্স ক্রিয়েট করতে পারছিল না। আর্সেনালের ব্যাপারে যেটা বলতে হয় যে তারা আসলে নার্ভটা ধরে রাখতে পারেনি এবং একটা গোলের পর তারা হয়তো বা ট্রাই করেছে যে কোনোভাবে এটা মানে লিডটা ধরে একটা লিড বাড়ানোর যে ব্যাপারটা সেটা মনে হয় তাদের মধ্যে দেখা যায়নি। মানে একটু কি শুরুতে সন্তুষ্ট হয়ে গিয়েছিল ব্যাপারটা কি তাই? না, আমি বলবো যে আসলে আর্সেনালের এইবারের যে আপনি লিগেও যদি দেখেন, তার যখন লিগ খেলছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, বেশ কিছু ম্যাচ তাদেরকে দেখবেন যে 1-0 1-0 1-0 গোলে জিতে প্রায় 13টার মতন ম্যাচ সম্ভবত 1-0 গোলে জিতেছে। তো আর্সেনালে এবার ট্যাকটিক্সের ধরনটাই ছিল এরকম যে গোল দিয়ে তারপরে তাদের ডিফেন্স লাইন এত শক্ত এবং আপনার ডিফেন্সিভ মিডফিল্ডও এত ভালো যে তারা আর কি এখানে সিট ব্যাক করতে চেয়েছিল। এবং আপনি যদি যে কোনো টিমকে যদি আপনি পিএসজির সাথে খেলতে যান, তখন সেই টিমগুলো চেষ্টাই করবে যে যদি বাই চান্স 1 গোল জিতে যাই, মানে 1 গোল দিয়ে যাই, চেষ্টা করবো জিনিসটাকে ধরে রাখার। কারণ পিএসজির যেই পরিমাণ অ্যাটাকিং থ্রেট, ওই থ্রেটটাকে আপনি যদি আবার উল্টা অ্যাটাক করতে চান তাহলে আপনার ডিফেন্স অনেক ফাঁকা হয়ে যাবে। তো এই জন্য আর কি ডিফেন্সিভ খেলেছিল আর কি। এই যে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হলো কিন্তু কোনো উত্তাপ নেই, কারো মধ্যে কোনো আলোচনা নেই, সমালোচনা নেই, মনে হচ্ছে যে সমর্থকরা ঘুমিয়ে গেছে। এটা কি বিশ্বকাপের কোনো একটা প্রভাব পড়ছে কিনা? এইটা অবশ্যই বিশ্বকাপের প্রভাব। তার কারণটা হচ্ছে যে আপনার এই যে অন্যান্য সময় যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যে হতো, তার আগে মনে করেন যে একটা বিল্ড আপ হতো যে ফাইনাল হচ্ছে এত তারিখে, এইভাবে খেলা হবে, কে কার সাথে কি। কিন্তু আপনি যদি গত এক সপ্তাহের আপনি নিউজ দেখেন তাহলে মেইন ইয়ে ছিল যে আর্জেন্টিনা স্কোয়াড ডিক্লেয়ার করলো, আর্জেন্টিনায় কে বাদ পড়লো, নেইমারের ইনজুরি আছে কিনা, বা ইংল্যান্ড স্কোয়াড ডিক্লেয়ার করলো। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সবাই আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে আসলে ঢুকে গিয়েছে। এর বাইরে যদি বলি যে আগে যেমন রিয়াল মাদ্রিদ যখন ফাইনালে উঠতো তখন তো একটা আলাদা উত্তাপ থাকতো, সেই স্বাদটা মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে কিনা ইউসিএল এর? না না না, আসলে আমি বলবো যে এটা প্রত্যেকবারে যখন ওয়ার্ল্ড কাপের সিচুয়েশনটা আসে তখন আসলে আপনার এইটা হয়েই যায়। শুধুমাত্র ব্যতিক্রম ছিল কাতারের ওয়ার্ল্ড কাপ, কারণ ডিসেম্বরে হয়েছিল। বাট এছাড়া আপনার যখনই ওয়ার্ল্ড কাপ হয় এই চ্যাম্পিয়ন্স লিগের মাত্রাটা একটু রিলেটিভলি কমে যায়, কারণ মানুষজন তখন অলরেডি ওয়ার্ল্ড কাপের আমেজের মধ্যে ঢুকে যায় আর কি। তো সেই আমেজে ঢুকে গিয়ে সমর্থকরা হয়তো বা যে তর্ক বিতর্ক করতে হবে সেই এনার্জিটা রেখে দিয়েছে। আমরা তাহলে একটু বিশ্বকাপে আলোচনাটা করতে চাই যে রাতে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হলো তার চাইতে বেশি হয়তো বা এখন গুরুত্বপূর্ণ ব্রাজিলের সঙ্গে পানামার ম্যাচটি, এবং সেখানে নেইমারকে নিয়ে অনেক কথা রয়েছে। কোচ কার্লো আনচেলোত্তি যেমনটা বলছেন যে এর আগে বলেছিলেন যে শতভাগ ফিট না হলে তার দল আসলে কেউ থাকবে না, কিন্তু নেইমার তো এখনো পুরোপুরি ফিট না। তারপর তিনি আশার বাণী শুনিয়েছেন। মানে কার্লো আসলে কি চাচ্ছেন নেইমারকে নিয়ে? আসলে যে জিনিসটা আগেও বলেছি যে নেইমারের যে খেলার ধরনটা এবার আসলে 90 মিনিটস খেলার মতন তাকে কনসিডার করছে না কার্লো অ্যানচেলোটি। তো
তো যার কারণে আপনি যদি 90 মিনিটসে কোনো প্লেয়ার এরকম ইনজুরিতে পড়ে তাহলে কিন্তু মানে তখন কার্লো অ্যানচেলটি অনেক রিস্ক নিয়ে হলেও হয়তো চেঞ্জ করার চিন্তা ভাবনা করতো। এখন কার্লো অ্যানচেলটির কাছে তার মেইন যে স্টার্টিং 11 সেইটা তার কাছে ইনট্যাক্ট আছে, কেউ ইনজুর্ড হয়নি। তো যার কারণে আপনি যখন নেইমারকে নিয়ে চিন্তা করছেন যে সে অবভিয়াসলি, আমি যেটা বলছেন যে এবার ক্যামিও দিবে বেশি, তো ক্যামিওটা যদি আপনার ধরেন যে কোনো কারণে প্রথম ম্যাচে এত বেশি দরকার পড়বে না, খেলা যত বেশি হার্ড হতে থাকবে তত বেশি তার প্রয়োজনীয়তাটা বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমার মতে এখানে কার্লো অ্যানচেলটি যেটা বলেছে যে 26 জনের স্কোয়াড সে যেটা ঘোষণা করেছে, এখান থেকে কেউ রিপ্লেস হবে না, যে যার মতন আছে সেভাবেই থাকবে। আর নেইমারের ইনজুরিটাও আসলে 2-3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাওয়ার মতন কোনো বড় ইনজুরি না যেটার জন্য অপারেশন লাগবে বা 3-4 মাস লেগে যাবে। সো আই থিঙ্ক সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলবো যে হ্যাঁ, কার্লো অ্যানচেলটি ঠিকই আছে, কারণ সে এখনও আপনি যদি দেখেন যে এই 2টা ফ্রেন্ডলি ম্যাচ যে হবে, এই 2টা ম্যাচেও কিন্তু অনেক প্লেয়ারকে সে পাবে না। কালকে গ্যাব্রিয়েল আর মার্কিনিস দুজনই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললো, আজকে তো তারা খেলতে পারবে না এবং সামনে তারা আসার পর একটা রেস্টের ব্যাপার আছে। তো আই থিঙ্ক নেইমারের এখন যদি ফার্স্ট গ্রুপ ম্যাচটা ইয়েও করে, আমার মতে এখানে খুব একটা বড় কিছু হবে না, কারণ ওয়ার্ল্ড কাপটা এবার অনেক বড়। তো সেক্ষেত্রে ধরেন এই যে নেইমার অনেকদিন পর ন্যাশনাল টিমে ফিরছেন, প্রস্তুতি ম্যাচেও তো তার নিজেকে একটু মানিয়ে নেয়ার বা একটু দেখার বিষয় ছিল, সেটা মিস করায় পরবর্তীতে ধরে নিলাম যে সে হয়তো প্রথম ম্যাচটা খেলতে পারবে না, তারপরে ম্যাচটা হাইতি ম্যাচে সে ফিরবে। সেই ম্যাচে তাকে আসলে কিভাবে খেলাবে যদি কিনা সে প্রস্তুতি ম্যাচ বা এই ম্যাচগুলো খেলতে না পারে? কোন ভিত্তিতে খেলাবে? না, নেইমারের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নাই। আর নেইমার যেই কোয়ালিটি, সে যদি ওয়ার্ল্ড কাপের ধরেন যে একটা ম্যাচ মিস করে বা ফ্রেন্ডলি ম্যাচগুলো মিস করার পরও যদি ম্যাচগুলো খেলে, সে নামার পরে যে খেলা দিবে সেটা বাকি সবার লেভেলের থেকে একটু হাই থাকবে। সো যার কারণে আমার মতে এখানে খুব একটা বেশি সমস্যা হবে না, সে আসলে তার জায়গা মতনই খেলবে। শুধুমাত্র তার ফিট থাকাটা, মানে নেইমারের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সে যদি ফিট থাকে, সে যে খেলাটা উপহার দিবে সেটা ব্রাজিলের স্কোয়াডের বাকি কোনো প্লেয়ার ওই লেভেলের খেলাটা আর কি দিতে পারবে না। সো আই থিঙ্ক এখানে কোনো একটা বেশি প্রবলেম হবে না। আপনার কি মনে হয় যে আমরা দেখেছিলাম এর আগে যখন দল ঘোষণা হয় 700 সাংবাদিক ছিলেন, অনেক গেস্ট ছিলেন, লাতিন আমেরিকা বা ওই অঞ্চলটাতে প্রচুর একটা চাপ ছিল, দর্শকদের অনেক বেশি চাপ ছিল। তো কার্লো আনচেলত্তি কি কোনোভাবে দর্শকদের ঠান্ডা করতে বা তাকে আমি ম্যাচে খেলাবো কি খেলাবো না সেটা পরে, এই ধরনের কথা বলেছেন? এই স্টেটমেন্টটা কি সেখানে এসেছে কিনা? হ্যাঁ, এটা ধরেন যে একটা পার্ট হতে পারে, কারণ হচ্ছে যে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমে আপনি শুধু ব্রাজিল ন্যাশনাল টিমের 23 জন বা 26 জনকে ম্যানেজ করেন না, আপনি পুরো দেশের যত লোক ফুটবলের ইভেন শুধু ব্রাজিলে না, আমাদের দেশের কথাই বলি, সব দেশ, মানে আপনি ধরেন আমাদের দেশে, এই কারণে হচ্ছে যে আমাদের দেশে আবেগটা বেশি ব্রাজিলকে নিয়ে, যার কারণে আমাদেরটা আর কি অনেক বেশি প্রকাশিত হয় এবং এটা ওয়ার্ল্ড ফুটবলে মানে প্রমাণিত যে আমাদের ফ্যানডমটা। তো কিন্তু আপনার অ্যানচেলটি যে ব্যাপারটা যে শুধু যে প্লেয়ার ম্যানেজ করতে হয় তা না, তাদেরকে ফ্যানও ম্যানেজ করতে হয়। তো সেটার পার্ট হিসেবেই এখন কার্লো অ্যানচেলটি যেটা করলো যে ফ্যানদেরকে একটা কনফিডেন্স দিল। ফ্যানরা কিন্তু একটা মানে খুব কনফিডেন্সে ভুগছিল যে নেইমার থাকবে কি থাকবে না, কিন্তু শুরুতেই কনফিডেন্স দিয়ে দিল এবং এটাতে হলো কি সাপোর্টটা পুরো পেয়ে গেল। এখন সবাই আগের মতন জৌলুস নিয়ে আবার কিন্তু সেই ব্রাজিলকে সাপোর্ট করবে। আমরা যদি বলি যে পানামার সঙ্গে খেলা, পানামা কিন্তু ভালো একটা টিম এবং তাদের র্যাঙ্কিংও কিন্তু যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে আজকে তো মনে হচ্ছে যে পানামার হয়ে আসলে আর্জেন্টিনার সমর্থকরা চাইবে যে এই ম্যাচটা পানামা জিতুক। পানামা আসলে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি ডার্ক হর্সদের মধ্যে নাম নেন তাহলে পানামা চলে আসবে। কারণ হচ্ছে যে পানামার কিন্তু এখন ফিফা র্যাঙ্কিং হচ্ছে 33 এবং পানামা আপনি যদি মানে ওই যে রিজন থেকে আসে ওইটাকে যে মধ্য আর উত্তর আমেরিকা, তো সেটা হচ্ছে কনকাকাফ রিজন বলে। তো সেইখানে সবসময় আমরা শুধু ইউএসএ আর মেক্সিকোর নাম শুনি, এরপরে থার্ড যদি কোনো টিম থাকে দ্যাট ইজ পানামা। এবং পানামা আপনি হচ্ছে গতবার ওদের যে কনকাকাফ নেশনস লিগ হচ্ছে সেটাতে রানার্স আপ হয়েছে। সো এখন ওদের টিমটা যেইটা অনেক অনেক স্ট্রং একটা ডিফেন্সিভ টিম, এই টিমকে হারানোটা কিন্তু এত সহজ হবে না। এবং তারা আছেও ওয়ার্ল্ড কাপে যে গ্রুপে, সেই গ্রুপটা কিন্তু অনেক কঠিন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা। সো এবং তারা ওয়ার্ল্ড কাপে একটা খুব ভালো একটা মানে কষ্টের সময় দিবে আর কি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়াকে, আমি বিশ্বাস করি। সো আই থিঙ্ক এইটা একটা ভালো একটা প্র্যাকটিস হবে ব্রাজিলের জন্য, তাদের ফরমেশন, তারা কিভাবে এরকম একটা স্ট্রং টিমকে মানে ব্রেক করতে পারবে, এইটার একটা প্র্যাকটিস থাকাটা। সো আই থিঙ্ক একটা ভালো একটা ফ্রেন্ডলি অ্যারেঞ্জ করেছে সেই হিসাবে। মানে যে একটা গুঞ্জন ছিল যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের আগে কোনো ভালো কোনো টিমের সাথে খেলা হচ্ছে না, আমি বলবো যে পানামা এবং ইজিপ্ট দুইজনের সাথে যে খেলবে এটা ব্রাজিলের প্রস্তুতির একটা ভালো অংশ হিসেবে বিবেচিত হবে আর কি। ক্লাব ফুটবলে অনেক সাকসেস রয়েছে কার্লো আনচেলত্তির এবং এই যে বিশ্বকাপ দিয়ে তার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে। বিশেষ করে যদি বলি এবার অনেকগুলো বেশি ম্যাচ এমনও যদি হয়ে যায় যে ফিফা ফ্রেন্ডলি খেলতে গিয়ে কেউ ইনজুর্ড হয়ে যায়, এবং আপনি যেটা একটু আগে বলছিলেন যে যেই ধরনের প্লেয়ার রয়েছে ম্যাক্সিমামই তারকা প্লেয়ার, তারা ক্লাবে ব্যস্ত সময় থাকেন, তাদেরকে পাওয়াটাও খুবই টাফ এবং অল্প সময়ে তাদেরকে পাওয়া যায়, টিম বন্ডিং এর একটা ব্যাপার রয়েছে। ওভারঅল কার্লো আনচেলত্তির চ্যালেঞ্জটা কি থাকছে, কোন জায়গাটা সবচেয়ে বেশি? আমি বলবো সবচেয়ে বেশি যে তার যে ট্যাকটিক্সটা,
তার যে গেম প্ল্যানিংটা এইটা ইমপ্লিমেন্ট করা এই ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কঠিন জায়গাটা হবে। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপে গেলে ব্রাজিল সবসময় তাদের ব্রাজিলিয়ান কোচ নিয়ে গিয়েছে এবং তাদের যে সাম্বা বা যোগাবনিত যে ফুটবল খেলার স্টাইল সেটা নিয়ে সবসময় খেলেছে। কিন্তু এইবার যাচ্ছে একবারে কমপ্লিটলি তাদের হচ্ছে যে ট্যাকটিক্যাল ফরমেশন ওগুলো নিয়ে, এবং মোস্ট যেটা বুঝতে পারছি যে কার্লো আনচেলত্তি 4-3-3 ফরমেশনই হয়তো খেলাবে। তো এই যে প্লেয়ারগুলোকে সেট করা এবং ওই ব্রাজিলিয়ান মেন্টালিটি থেকে বের হয়ে যে এফেক্টিভ একটা ফুটবল মডার্ন এই খেলাটা খেলতে পারার যেই মানে ইমপ্লিমেন্টেশনটা, এইটাই হবে কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে কঠিন জায়গা। সো আপনার ধরেন যে ইন জেনারেল আপনি যদি ব্রাজিলের কথা বলেন, 1970 সালে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপে এসেছিল তখন কিন্তু এরকমই একটা সিমিলার প্রবলেমের মধ্যে ছিল, যে মারিও জাগালো লাস্ট মোমেন্টে দায়িত্ব পেয়েছিল এবং অনেকটা প্রেশারের মধ্যে ছিল। তো সেইখানে ওই ট্যাকটিক্সটা ইমপ্লিমেন্ট করার জন্যই পরে ওই দলটা কিন্তু ওয়ার্ল্ড কাপের কি মানে সারা মানে ফুটবল বিশ্বের সর্বকালের সেরা দল হিসেবে 1970 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল টিমকে বলা হয়, যেখানে পেলে আর কি জিতেছিল। সো ওই যে ব্যাপারটা যে ওই ট্যাকটিকে একবার করতে পারলে টিম কিন্তু বেস্ট হয়ে যাবে, ট্যাকটিক্সটা আনতে পারবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। শাইখ, ছোট্ট করে জানতে চাই, পানামাকে আপনি শক্তিশালী দলই বলছেন এবং পানামার বিপক্ষে কোনোভাবে যদি ব্রাজিল হেরে যায় তো এটা তো তাদের মানসিকভাবে একটু পিছিয়ে দিবে, একটু ব্যাকফায়ার করবে কিনা? না, আমি আমি এই এইভাবে চিন্তা করি না। আমি মানে আর্জেন্টিন সমর্থকদেরও তো একটা চাপ থাকবে এবং এটা নিয়ে একটা ট্রল বা পুরো বিশ্বেই তো এটা নিয়ে একটা কথা হবে। হ্যাঁ, কথা হলেও আমি বলবো যে যা ভুল করার প্র্যাকটিস ম্যাচে করা উচিত। প্র্যাকটিস ম্যাচে যত বেশি ভুল করবে, যদি ম্যাচও হারে, তাহলে অ্যানচেলত্তির সামনে ওই ব্যাপারগুলো উঠে আসবে যে কোন জায়গায় তাকে ঠিক করতে হবে বা কোনগুলো সে ভুল করছে। এই যে নেক্সট দুইটা ম্যাচ, এটা হচ্ছে কার্লো অ্যানচেলত্তির ভুল করার জায়গা, ব্রাজিলের দরকার হলো ম্যাচ হারার জায়গা। কিন্তু গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচ থেকে আর হারার কোনো অপশন নেই, সেখানে ভুল করা চলবে না, সেখানে ভুল করলে আর সেই জায়গাটা থাকবে না। ভুলের বিষয়টা আপনি বলছিলেন, আমরা ফিরতে চাই এবার একটু বাংলাদেশের ম্যাচে। সাফে নারীদের সামনে আজকে বিগ ম্যাচ, সেটা হচ্ছে ভারতকে হারানো। ভারতকে শুধুমাত্র গ্রুপে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া না, এখানে আমাদের দেশের কূটনৈতিক অনেক ব্যাপার স্যাপারই থাকে, যে সেটা যেই পর্যায়েরই খেলা হোক। এর আগে ভারত কিন্তু 11-0 গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে। সেই মালদ্বীপের বিপক্ষে আমরা 4-2 গোলে জিতলাম, কিন্তু তারপরেও কিন্তু কেউ সন্তুষ্ট নয়। ভারতকে বাংলাদেশ কয় গোলে হারিয়ে সেই যে আক্ষেপটা সেটা পূরণ করবে? আসলে এখন পিটার বাটলারের সাইড থেকে যদি চিন্তা করি এবং আমিও যদি ইন জেনারেল দেখি যে বাংলাদেশ এখন ফুটবলটা যে পর্যায়ে চলে যাচ্ছে, মেয়েদের ফুটবলটা, এবং যে পর্যায়ে অলরেডি পৌঁছে গেছে, সেক্ষেত্রে একটা গ্রুপ স্টেজের ম্যাচে যে ভারতের সাথে জেতার যে ব্যাপারটা, এই জায়গাটায় আমি মনে করব যে বাটলারের এখন সে নিজেও এটা নিয়ে খুব একটা বেশি ওয়ারিড না। তার কারণ হচ্ছে যে আপনি জানেন, আপনি যদি ফাইনালে উঠেন, এখানে বাকি যে দলগুলো আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা পাকিস্তান বা যেই আছে, তাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, দিন শেষে কিন্তু ঘুরে ফিরে ফাইনালে আপনার ইন্ডিয়াই আসবে। সো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলাটাই হবে। তো সেই ক্ষেত্রে বাটলার, আমি যেটা আমি পড়ছিলাম যে বাটলারের চিন্তা ভাবনা হচ্ছে যে বাটলার আর কি চেষ্টা করবে যে হয়তো টিমটাকে একটু শাফল করার জন্য। সো আমিও এইটার পক্ষে যে শাফল করো, কারণ গ্রুপে এখন আপনি নকআউটে উঠে গেছেন, আপনার এই গ্রুপ স্টেজের ম্যাচটা খুব একটা বেশি সিগনিফিকেন্ট বহন করে না। তো যদি সে হচ্ছে ফাইনালের জন্য রেখে দেয়, তাহলে আমি বলবো যে এটা বেটার হবে। আনিকাকে নিয়ে অনেক কথা হচ্ছে, দুর্দান্ত তিনি খেলছেন, যেটা আমরা বাংলাদেশে ন্যাশনাল টিমে হামজাকে দেখতে পাই, মেয়েদের ফুটবলে এখন আনিকা। সো এই যে প্রবাসীদের নিয়েও তো নিশ্চয়ই ভারত ভাববে, যেটা হামজাকে নিয়ে ভেবেছিল এবং তার জন্য আলাদা প্ল্যান করেছিল, তাদের মাথায় তো এটা খুব ভালোভাবে আটকে গেছে। হ্যাঁ, আনিকা আসলে এখন যে পজিশনে আনিকাকে খেলানো হচ্ছে, আনিকা বেশ ভালো একটা পজিশনে খেলছে। আগে থেকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল, যেটাতে কিনা তার এফেক্টিভ ছিল না সে। তো কিন্তু এখন তার স্ট্রাইকিংয়ে সে ভালো ফিনিশ করতে পারে এবং পজিশনটাও ভালো। সো আই থিঙ্ক আনিকাও আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে। আর হ্যাঁ, এখন আসলে যেটা ইন্ডিয়া হয়ে গেছে যে নারী ফুটবলে বাংলাদেশ অ্যাজ এ নেশন, অ্যাজ এ টিম এত বেশি স্ট্রং যে মাথা ব্যথা পুরো বাংলাদেশকে নিয়ে। কারণ এত প্লেয়ার আছে, আপনি শামসুন্নাহা জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, এখন তো আবার হচ্ছে যে আরও উমেলা আছে, তো গোলকিপারে মিলিও আছে। তো এখন আসলে টিমটা এত বেশি ব্যালেন্সড এবং এত প্লেয়ার আছে, যেখানে আসলে একজন প্লেয়ারের থেকে পুরো দলকে নিয়ে আর কি বেশি চিন্তা করতে হবে। ভারতের বিপক্ষে নিঃসন্দেহে আমরা অ্যাটাকিং ফুটবলটা খেলবো এবং সেখানে হাইলাইন ডিফেন্সটা বারবার আলোচনায় আসে এবং কোচ একটা কথা বলছেন যে ভাই, আমার যদি পরিকল্পনা বদলাতে হয় তাহলে বলো, আমি এখন ইংল্যান্ডে চলে যাই। এই যে সবসময় উনি থ্রেটটা দেন, এইটার আসলে রহস্যটা কি? তার কারণ হচ্ছে যে ইন জেনারেল যেটা হয় যে একটা কোচের একটা দর্শন থাকে এবং সেই দর্শন অনুযায়ী আসলে
পুরো টিমকে চলতে হয়। এবং আপনি এরকম তো না যে এই হাইলাইন ডিফেন্স খেলার কারণে হয়তো আমরা গোল খাচ্ছি, কিন্তু দিন শেষে আপনার সাকসেস এন্ডটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে সাকসেসও নিয়ে আসছে। সো সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সে সাকসেস নিয়ে আসতে পারছে, সে কয় গোল খাচ্ছে ম্যাচে এটা আসলে এত বেশি চিন্তা হওয়া উচিত না। তার কারণ হচ্ছে হাইলাইন ডিফেন্স খেললে বা অ্যাটাকিং ফুটবল খেললে এটাই হবে যে আপনি 2টা গোল খাবেন, 4টা গোল দিবেন, এটাই নর্মাল। সো আই থিঙ্ক এখন বাংলাদেশের যে ফুটবলের যে মেন্টালিটি, সেখান থেকে যদি একটা সাহসী মেন্টালিটির জায়গায় যেতে হয়, এরকম হাইলাইন ডিফেন্সই খেলতে হবে এবং গোল খাওয়াগুলোকে এত বেশি নজরে না আনলেও হবে। কে গোল করবে বাংলাদেশের হয়ে এবং সেটা কিরকম হতে পারে, আজকে আপনার প্রেডিকশনটা জানতে আমার মতে আজকে প্রেডিকশনে এখন সাগরিকাকে হয়তো ট্রাই করবে, এবং সাগরিকা এখন বেশ ভালো একটা ফর্মে আছে এবং আপকামিং স্ট্রাইকারদের মধ্যে সেরা। তো আমি মতে আজকে সাগরিকার স্ট্রাইক করা উচিত, গোল দেওয়া উচিত। সেই প্রত্যাশায় আমরা করছি যে গোয়ার যে সাগর রয়েছে সাগরিকার গোলে ভেসে যাবে আসলে ভারত, সেই প্রত্যাশা করছি। আহমেদ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।